দর্শক স্বাগত আনন্দযোগে থাকছে দেশ বিদেশের বিনোদনের আরো খবর। সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দেশ, পরিবার, পরিচয় আর নিজের জায়গায় ফেরার টানের গল্পের সিনেমা শেকড় শুক্রবার মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। নির্মাতা প্রসূন রহমান জানিয়েছেন, সিনেমাটি চলছে 11টি প্রেক্ষাগৃহে। এই সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল গেল বছর টরন্টো চলচ্চিত্র উৎসবে। লেজেন্ডস নেভার ডাই। শুক্রবার অনন্য এক শ্রদ্ধায় ঢাকার মঞ্চে ফিরে আসবেন পপ লেজেন্ডস মাইকেল জ্যাকসন। ফিরে আসবেন বাংলাদেশের ব্যান্ড ওয়ারফেজের হাত ধরে। ফিরে আসবে তার সুর, তার স্মৃতি। প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনস শিরোনামে কনসার্টটির ভেন্যু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। আবেগময় কনসার্টটি ঘিরে দারুণ রোমাঞ্চিত ব্যান্ড ওয়ারফেজ। পার্থ সঞ্জয়ের রিপোর্ট। এক লহমায় যেন ফিরে এলো 1988 সাল। মাইকেল জ্যাকসনের সপ্তম সলো অ্যালবাম ব্যাডের অন্যতম নাম্বার ম্যান ইন দ্য মিরর গলায় তুলে নিলেন গিটারিস্ট সামির হাফিজ। বিলবোর্ড চার্টে সে সময় সেরা 100 তালিকায় 9 নম্বরে ঠাঁই পাওয়া এই নাম্বারটির মতোই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক পূর্ণাঙ্গ কনসার্ট অভিজ্ঞতায় ভাসবেন ঢাকার মাইকেল জ্যাকসন ভক্তেরা। দেশেই প্রথম কোনো ব্যান্ড এমন উদ্যোগ নিল। দুঃসাহস বলতে পারেন। এটা আসলে কেউ এইভাবে চিন্তা করছে না। এ পর্যন্ত যারা আমার সাথে কথা বলেছে, আমাদের সাথে কথা বলেছে, প্রত্যেকে একই কথাই বলেছে, এটা ব্রেভারি একটা স্টেপ নিয়েছেন আপনারা। কনসার্টে থাকছে কিংবদন্তি তারকার সব কালজয়ী গান। বিলি জিন, বিট ইট, ব্ল্যাক অর হোয়াইট, তারপরে হিউম্যান নেচার, দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট আস, আর্ট সং, হিল দ্য ওয়ার্ল্ড, আর অনেক। বেসিক্যালি এখানে গাচ্ছে হলো পলাশ নূর, ওর লিড সিঙ্গার হিসেবে আছে, ও গাবে। সামির দু একটা গান গাবে, তারপর ওয়াহিদা হোসেন ও একটা গান গাবে, আর তাশফি ও একটা গান গাবে। আকাশ ছোঁয়া তার জনপ্রিয়তা, বিশ্ব সঙ্গীতের এই আইকনকে মঞ্চে উপস্থাপন সহজ কোনো কাজ নয়। তবে ব্যান্ডটি আশ্বস্ত করেছে, দর্শক মাইকেল জ্যাকসনকে মঞ্চে পাবেন, তবে তা ওয়ারফেজের মোড়কে। কানের প্রত্যেকটা নোট, প্রত্যেকটা আওয়াজের টোকা সবই কানে বসে আছে। বাট দ্য গুড থিং ইজ আমাদেরও কানে ওটা বসে আছে, সো আমরা কোনোভাবেই ওটাকে ফল করতে দিচ্ছি না। বেসিকটা আমরা ঠিক রেখে আমরা গানগুলা করছি। যারা দর্শক শ্রোতা আসছেন তারা কিন্তু ডাইরেক্ট মাইকেল জ্যাকসনকে দেখছেন না, তারা দেখছে ওয়ারফেজকে। সো ওয়ারফেজের একটা টাচ, একটা সিগনেচার অলওয়েজ থাকবেই। সব মিলিয়ে 12 থেকে 16টি গানের অনন্য অভিজ্ঞতায় দর্শক স্নাত হবেন কনসার্টের তুমুল আলোয়। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। সুস্থ সংস্কৃতি বিকাশে দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। সমাজে মানবিক মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি এবং ইতিবাচক চর্চা ছড়িয়ে দিতে সংবাদ মাধ্যমের ভূমিকা আরও জোরদার করতে হবে। বাংলাদেশ সাংবাদিক জোটের আয়োজনে শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং মূল্যবোধের সম্মিলিত প্রকাশই তার সংস্কৃতি। কিন্তু যদি সংস্কৃতির জায়গায় অপসংস্কৃতি, সহিংসতা, অসহিষ্ণুতা কিংবা বিভ্রান্তি দখল করে নেয়, তবে তার নেতিবাচক প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়ে। সাংবাদিক জোটের এই আলোচনা সভায় বক্তারা প্রযুক্তির অপব্যবহার বন্ধ করে তার সুষম ব্যবহারের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। আমার মনে হয় সংস্কৃতি কর্মীকে সবসময় দল মতের ঊর্ধ্বে থাকতে হবে। ভালোকে ভালো যেমন বলতে হবে, খারাপকে খারাপ বলার সৎ সাহস থাকতে হবে। আমার মনে হয় সবাইকে শুধু সাংবাদিকতার দায়বদ্ধতা নয়, সুস্থ সংস্কৃতি চর্চা সাংবাদিকতার দায়বদ্ধতা আছে, যেমন তেমন সাধারণ মানুষেরও দায়বদ্ধতা আছে। যেই সংস্কৃতির চর্চা আমরা এতদিন করে যেই সংস্কৃতিকে লালন করেছি, চর্চা করেছি, সেই সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায় এবং আপনারা সাংবাদিক বৃন্দ যদি সেটাকে আমলে না নেন, তাহলে আমার মনে হয় নিজেদের প্রতি অবিচার করবেন, আমাদের প্রতি অবিচার করবেন,
বাংলাদেশের প্রতি অবিচার করলেন। বক্তারা আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, একটি জাতির সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনা গড়ে তোলারও অন্যতম শক্তিশালী হাতিয়ার। তথ্য প্রযুক্তির এই সময়ে অপতথ্য ও অপসংস্কৃতির বিস্তারের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য, নৈতিকতা এবং দেশীয় সংস্কৃতির চর্চা আরও জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। সংস্কৃতি হতে পারে কিন্তু দুই ধারার, একটা হচ্ছে শুদ্ধ সংস্কৃতি, একটা হচ্ছে অশুদ্ধ সংস্কৃতি। যে শিক্ষকদেরকে আমরা এখনো পা ছুঁয়ে সালাম করি যখন দেখা হয়, সেই শিক্ষকের গলার মধ্যে জুতার মালা পরিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা অপসংস্কৃতির চর্চা। এটা একটা বিশাল ক্যানভাস। এই ক্যানভাসের সবারই উচিত যে আপনারা সুষ্ঠু এবং সুস্থ সংস্কৃতির চর্চা করুন, তাইলেই আপনাদের মানে আমাদের যে মূল যেটা আমরা অর্জন করতে চাই সেটা আমরা অর্জন করতে পারবো। আমি যা কিছু করছি এটাই কিন্তু সংস্কৃতি। ভালোটুকু ইবাদত, আর মন্দটুকু শয়তানের কর্ম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান। সভায় দেশীয় নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, লোকজ ঐতিহ্য এবং নতুন প্রজন্মের সৃজনশীল উদ্যোগকে গণমাধ্যমে আরও বেশি আনার আহ্বান জানান তারা। আলোচনা শেষে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির মিলনায়তন। এমন উদ্যোগ সুস্থ সংস্কৃতির বিকাশে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে আরও কার্যকর সেতু বন্ধন তৈরি করবে বলে আশাবাদ আয়োজকদের। মেহেদী হাসান, ৭১, ঢাকা। ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুটি কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ভ্রমণের ফাঁকেই প্যারিসের ঐতিহাসিক ফ্যাশন জাদুঘর প্যালে গ্যালারির সামনে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। কালো সাদা পলকাডট পোশাকে অভিনেত্রীর নতুন এই লুক ইতোমধ্যেই মুগ্ধ করেছে ভক্তদের। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। প্যারিসের বিখ্যাত ফ্যাশন জাদুঘর ঐতিহাসিক প্যালে গ্যালিয়ারের সামনে নতুন এক ফটোশুটে ধরা দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। ভ্রমণে সেই মুহূর্তের একগুচ্ছ ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। কালো সাদা পোলকা ডট ম্যাক্সি ড্রেসে ফারিনের লুকে ফুটে উঠেছে ক্লাসিক ফরাসি ফ্যাশনের ছোঁয়া। লেস ট্রিম লিকনাইট, ওপেন ব্ল্যাক ডিজাইন এবং রেট্রো স্টাইলের ব্যালে ফ্ল্যাটস তার পুরো সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন লাফুলি। ফরাসি এই শব্দের অর্থ উন্মাদনার পর্যায়ে বা ভীষণভাবে। ছোট্ট এই ক্যাপশনেই যেন ধরা পড়েছে প্যারিসের রোমান্টিক আবহ। স্টাইলিংয়েও ছিল সংযমের ছাপ। গলায় সোনালি নেকপিস, কানে ছোট স্টাড, হাতে একটি আংটি, খোলা চুল আর কালো ক্যাটাই সানগ্লাস, সব মিলিয়ে তৈরি হয়েছে মিনিমাল অথচ অভিজাত এক লুক। প্যালে গ্যালিয়ারা শুধু একটি ফ্যাশন জাদুঘরে নয়, এটি প্যারিসের অন্যতম জনপ্রিয় ফটোশুট লোকেশন। শতবর্ষী স্থাপত্য, মার্বেলের স্তম্ভ, ভাস্কর্য আর সবুজ বাগানের পটভূমিতে তাসনিয়া ফারিনের এই পোলকা ডট লুক আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। বুলবুল আহমেদ জয়, ৭১। আইস্ক্রিনে আসছে স্বাদের সিরিজ অ্যানি। ওপার বাংলার নায়ক সোহমের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। ৮০ কোটি টাকায় বিক্রি রামায়ণ সিনেমার সঙ্গীত সত্ত্ব। দক্ষিণ আফ্রিকায় মেয়েদের স্কুল বন্ধ করছেন অপরা উইনফ্রে। এক নজরে বিনোদন দুনিয়ার খবর আফফান মিতুলের প্রতিবেদনে। দীর্ঘ ৫ বছর পর নতুন নির্মাণ নিয়ে ফিরছেন রেহানা মরিয়ম নূর খ্যাত নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তবে এবার সিনেমা নয়, প্রথমবারের মতো তিনি নির্মাণ করেছেন একটি মিনি সিরিজ, নাম অ্যানি। গেল জুনে জার্মানির সেরিয়ান ক্যাম্প ফেস্টিভ্যালে উইমেন ইন সিরিজ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য আসছে সিরিজটি। শীঘ্রই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। টলিউড অভিনেতা ও তৃণমূলের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আবারও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। একটি সিনেমা নির্মাণের নামে ৬৮ লাখ টাকা
আত্মসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগকারী হুগলির আরামবাগের বাসিন্দা শেখ শাহিদ ইমামের দাবি 2021 সালে একটি সিনেমা নির্মাণের জন্য তিনি সোহম চক্রবর্তীকে 68 লাখ টাকা বিনিয়োগ হিসেবে দেন। পরবর্তীতে ছবির নাম পরিবর্তন করে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবেও সফল হয়। তবে বিনিয়োগের অর্থ ও লাভের অংশ চাইলে সোহম বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন বলে অভিযোগ করেন তিনি। মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণ। মুক্তির কয়েক মাস আগেই ছবিটির 2 পর্বের সঙ্গীত সত্ত্ব প্রায় 80 কোটি টাকায় বিক্রি হয়েছে। সত্ত্বটি কিনে নিয়েছে ভারতের অন্যতম বড় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। হিন্দি সিনেমার ইতিহাসে সঙ্গীত সত্ত্ব বিক্রির ক্ষেত্রে এটি অন্যতম বড় অঙ্কের চুক্তি বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও উদ্যোক্তা অপরা উইনফ্রে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় প্রায় 20 বছর আগে প্রতিষ্ঠিত তার মেয়েদের আবাসিক স্কুলটি আগামী বছর বন্ধ হয়ে যাবে। অপরা উইনফ্রে লিডারশিপ একাডেমি ফর গার্লস নামে পরিচিত এই স্কুলটি 2027 শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর বন্ধ হবে। এরপর জোহানেসবার্গের কাছে অবস্থিত স্কুলের বড় আবাসিক ক্যাম্পাসটি চুক্তি অনুযায়ী স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। স্কুল বন্ধ হওয়ার সময় যেসব শিক্ষার্থী তাদের পড়াশোনা শেষ করতে পারবে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। আফফান মিতুল, 71। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রাচ্যনাট স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তীতে এসে প্রাচ্যনাটকে অভিনয় শিল্পী তৈরির কারিগর বললেন বিএনপির উপদেষ্টা রুহুল কবির রিজভী। অন্যদিকে আর্টিস্ট ক্লাবের আয়োজনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাইয়ের চেতনা মানুষের মাঝে পৌঁছে দিতে চায় সরকার। বিস্তারিত থাকছে শ্রেয়া রায়ের প্রতিবেদনে। 25 বছর পূর্ণ করল প্রাচ্যনাট স্কুল। নাট্যশিক্ষার এই লম্বা যাত্রাকে উদযাপনে এবার তারা আয়োজন করে 2 দিনব্যাপী নাট্যশিক্ষার। আমরা আজকেও যেরকম অপেক্ষা করছি অন্য প্রাক্তন বন্ধুরা আসবেন, আমাদের সাথে নিবন্ধন করবেন। আগামীকালকে যে আমাদের মূল যে প্রাক্তনী সম্মেলনী যেটা, এইটা নিয়ে আমরা আরো অনেক বেশি আগ্রহী। এই আয়োজনের প্রথম দিন 50তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন তারা। শিক্ষার্থীদের সমাপনী প্রযোজনা উপলক্ষে দেখান রথের রশ্মি নাটকটি। অনুষ্ঠানে উচ্ছ্বসিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থীরাও। শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, শিল্পকলাকে নতুন আঙ্গিকে সাজাতে চান তিনি। আমাদের এখানে যে শুধু গান না, নাটকের যে আন্দোলন হচ্ছে, যে প্রাচ্যনাট তো দীর্ঘদিন থেকে করছে। এরা রবীন্দ্রনাথের যে রথের রশ্মি যে নাটকটি আজকে এখানে মঞ্চস্থ হলো, সেটার মধ্যেও আপনি দেখবেন যে আমাদের অচলায়তন যে সমাজে গেড়ে বসেছে, একটা নতুন কিছু দরকার। যে রথের রশ্মি ছিঁড়ে গেছে, সে রথ চলবে না। নতুন ধারক দরকার, নতুন বাহক দরকার, নতুন পরিচালক দরকার। সুতরাং দেশকে পরিচালনার জন্য একটা তারুণ্যের শক্তি দরকার, একটা পরিচালন শক্তি দরকার। সেটা কিন্তু আমরা এই নতুন বাংলাদেশে দেখতে পাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা বলেন, প্রাচ্যনাট অভিনয় শিল্পীর কারিগর। এখান থেকে অনেক নাট্যশিল্পী তৈরি হয়েছেন যারা নাটকের সাথে সংশ্লিষ্ট, নাটকের যে টেকনিক্যালিটিস যেগুলো আছে এগুলোর সাথে সংশ্লিষ্ট শিক্ষাদান এখানে করা হয়। এদিকে সন্ধ্যায় শিল্পকলার নৃত্যশালা ও সঙ্গীত ভবনে আয়োজন ছিল জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গানের। অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা মানুষের মাঝে পৌঁছে দিতে চায় সরকার। আমরা জুলাইয়ের যে চেতনা, মানে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মানে স্মৃতিটা যুগ যুগ ধরে দেশে মানুষের মাঝে থাকবে এবং সেই কারণে একে আমরা শ্রদ্ধা জানাই। আর্টিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সঙ্গীত সন্ধ্যা বাংলা গানের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকেরা। ছাত্র জনতার বিজয় নিশান, জুলাইয়ের গণ অভ্যুত্থান। শ্রেয়া রায়, 71। 80 ও 90 দশকের নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবি সিদ্দিকী বৃহস্পতিবার রাত 11টায় মারা গেছেন ঢাকার বারডেম হাসপাতালে। বয়স হয়েছিল 74 বছর। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবি সিদ্দিকী জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের অয়ময় নাটকের নিবারণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে
পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন। তার সহজ সরল অভিনয় ও ব্যক্তিত্ব আজও অনেকের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। প্রথম জানাজা শুক্রবার জুম্মার নামাজের পর চুকাইতলা পূর্বপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বেরুয়া ফুলপুরে আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্য ছিলেন তিনি। এই সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান। 60 ও 70 দশকের বলিউডের শীর্ষ নায়িকা মুমতাজের আজ জন্মদিন। দিলীপ কুমার থেকে শুরু করে রাজেশ খান্না তার সময়ের প্রায় সব নায়কের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন অসংখ্য সিনেমাতে। তবে রাজেশ খান্নার সাথে মুমতাজের সব সিনেমা দারুণ ব্যবসা সফল হয়। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল প্রকল্প রামায়ণের প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রায় 4 মিনিট 10 সেকেন্ডের এই ট্রেলারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে দেখা গেল রণবীর কাপুরের রাম, যশের রাবণ, সাই পল্লবীর সীতা এবং রবি দেবের লক্ষণকে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি ভারতীয় সিনেমার নতুন মাইলফলক, আবার কেউ তুলেছেন ভিএফএক্স, সংলাপ ও সৃজনশীল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন। দর্শক দেখছিলেন আনন্দযোগ। চোখ রাখুন আনন্দযোগের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আনন্দযোগের ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।